আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার। গাজার শান্তি বোর্ডের যাত্রা শুরুতেই প্রশ্নবিদ্ধ। ইরানের সরাসরি নিয়ন্ত্রণে হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। 4 বছর পরও ইউক্রেন যুদ্ধে ভুল হিসাবের মাশুল দিচ্ছে রাশিয়া। রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত 3। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত পরিবর্তনের খবর দিয়ে আজকের আলোচনা শুরু করছি, যেখানে কাতার এবং বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক সামরিক উপস্থিতির একটি বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দেয়। আপনারা হয়তো জানেন, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি সরবরাহ লাইন নির্বিঘ্ন রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই ঘাঁটিগুলোর ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য থেকে সরে গিয়ে ধীরে ধীরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নতুন বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং অর্থনৈতিক ব্যয় সংকোচনের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও বর্তমান যুগে সামরিক কৌশল অনেকটাই আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং সাইবার সক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলে বিশাল সংখ্যক স্থলবাহিনীর সরাসরি উপস্থিতির প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেকটাই কমে গেছে। সেনা প্রত্যাহারের এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি বড় বার্তা। এর ফলে কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে এখন নিজেদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আরও বেশি আত্মনির্ভরশীল হতে হবে। স্থানীয় প্রশাসন এবং নাগরিকরা এই পরিবর্তনটিকে কিভাবে নিচ্ছেন তা নিয়ে নানা মনির নানা মত রয়েছে। কেউ কেউ মনে করছেন এটি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক এবং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার একটি বড় সুযোগ। এবার নজর দেওয়া যাক গাজা পরিস্থিতির দিকে, যেখানে নতুন গঠিত গাজা শান্তি বোর্ডের যাত্রা শুরুতেই চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। যে কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান শর্ত হল সকল পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা এবং একটি স্পষ্ট, নিরপেক্ষ রূপরেখা। কিন্তু সদ্য আত্মপ্রকাশ করা এই শান্তি বোর্ডের কাঠামো, এর কার্যপ্রণালী এবং এর সাথে জড়িত আন্তর্জাতিক প্রতিনিধিদের ভূমিকা নিয়ে শুরু থেকেই তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে এই বোর্ডে স্থানীয় জনগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধি এবং সংকটের মূল ভুক্তভোগীদের কণ্ঠস্বরকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। ইতিহাস ঘাটলে দেখা যায়, এর আগে অসলো বা ক্যাম্প ডেভিডের মতো বড় বড় শান্তি চুক্তিগুলো দীর্ঘমেয়াদী সমাধান দিতে ব্যর্থ হয়েছে, কারণ সেখানে তৃণমূল পর্যায়ের মানুষের মানবিক অধিকার এবং অর্থনৈতিক স্বাধীনতার বিষয়গুলো উপেক্ষিত ছিল। বর্তমানে গাজার পরিস্থিতি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সেখানকার লাখ লাখ মানুষ পানীয় জল, চিকিৎসা সামগ্রী, খাদ্য এবং বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। এই অবস্থায় একটি শান্তি বোর্ডের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে যে তারা অতি দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করবে এবং ধ্বংস হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সাধারণ অবকাঠামো পুনর্নির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু বর্তমান বোর্ডের কার্যক্রমে এই ধরনের জরুরি বিষয়গুলোর চেয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়গুলোই বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। তাছাড়া এই শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘ এবং প্রতিবেশী আরব দেশগুলোর যে ধরনের জোরালো এবং সমন্বিত ভূমিকা পালনের কথা ছিল তা অনেকাংশেই দৃশ্যমান নয়। স্থানীয় সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা প্রকাশ্যে তাদের হতাশা ব্যক্ত করে বলছেন যে কাগজে কলমে চুক্তি বা বোর্ডের চেয়ে তাদের এখন বেশি প্রয়োজন একটি নিরাপদ ও স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা।
একটি সফল শান্তি চুক্তির জন্য প্রয়োজন এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সব পক্ষের প্রতি সমান সম্মান এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। কিন্তু এই বোর্ডের প্রাথমিক পদক্ষেপগুলোতে সেই নিরপেক্ষতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে, যার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা কতটা জটিল একটি প্রক্রিয়া। আমাদের পরবর্তী সংবাদটি আন্তর্জাতিক কূটনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে ইরানের সরাসরি এবং নিবিড় নিয়ন্ত্রণে থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহত্তর এবং চূড়ান্ত কৌশলগত সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এই খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের সীমান্ত অঞ্চলগুলোতে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে। ইরান এবং হিজবুল্লার মধ্যকার সম্পর্ক নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই তাদের মধ্যে গভীর আদর্শিক, সামরিক এবং আর্থিক মিত্রতা বজায় রয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই সম্পর্ক এখন সাধারণ মিত্রতার পর্যায়ে অতিক্রম করে একটি সমন্বিত সামরিক কমান্ড কাঠামোর রূপ নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আধুনিক ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং দূরপাল্লার মিসাইল সিস্টেমের মাধ্যমে হিজবুল্লাহ সক্ষমতা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। সীমান্ত অঞ্চলগুলোতে ইতিমধ্যে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং উভয় পক্ষই তাদের সামরিক শক্তি প্রদর্শন করে চলেছে। এই ক্রমবর্ধমান উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে লেবাননের সাধারণ জনগণ এবং তাদের ভঙ্গুর অর্থনীতি। লেবানন দীর্ঘকাল ধরেই চরম অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে নতুন করে একটি বড় পরিসরের সংঘাত শুরু হলে তা দেশটির অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। অন্যদিকে এই কৌশলগত প্রস্তুতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরাপত্তা নীতির ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, পরিস্থিতি শান্ত করার জন্য পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন সংকটের দিকে তাকালে দেখা যায়, দীর্ঘ 4 বছর পার হয়ে যাওয়ার পরও রাশিয়া তাদের প্রাথমিক কৌশলগত ভুল হিসাবের চরম মাশুল দিয়ে চলেছে। যখন এই সংঘাতের সূচনা হয়েছিল, তখন রাশিয়ার শীর্ষ নেতৃত্ব এবং সামরিক বিশ্লেষকদের ধারণা ছিল যে এটি খুব দ্রুত এবং সহজেই শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে ইউক্রেনের সাধারণ মানুষের তীব্র প্রতিরোধ, সামরিক বাহিনীর দৃঢ়তা এবং পশ্চিমা দেশগুলোর অভাবনীয় ও নিরবচ্ছিন্ন সহায়তার ফলে এই সংঘাত একটি দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর এক যুদ্ধে রূপ নিয়েছে। এই 4 বছরে রাশিয়ার অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর যে পরিমাণ প্রভাব পড়েছে তা হয়তো মস্কোর নীতিনির্ধারকরা কখনোই কল্পনা করেননি। প্রথমত, পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাদের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং বাধ্য হয়ে তাদের জ্বালানি রপ্তানির বাজার ইউরোপ থেকে সরিয়ে এশিয়া, বিশেষ করে চীন এবং ভারতের দিকে অত্যন্ত কম মূল্যে স্থানান্তরিত করতে হয়েছে। দ্বিতীয়ত, সামরিক দিক থেকে রাশিয়াকে বিপুল পরিমাণ সরঞ্জাম এবং লজিস্টিক সাপোর্টের ক্ষতি বহন করতে হচ্ছে। আধুনিক যুগে একটি প্রথাগত যুদ্ধ এত দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া যে কোনো দেশের অর্থনীতির জন্যই একটি বিশাল বোঝাস্বরূপ। এর বাইরেও একটি বড় ক্ষতি হয়েছে রাশিয়ার মানব সম্পদ এবং মেধার ক্ষেত্রে। সংঘাত এড়াতে এবং উন্নত জীবনের আশায় লাখ লাখ তরুণ, আইটি বিশেষজ্ঞ এবং পেশাজীবী রাশিয়া ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন, যাকে অর্থনীতিবিদরা ব্রেইন ড্রেন বা মেধা পাচার হিসাবে আখ্যায়িত করছেন। আন্তর্জাতিক ভূ-রাজনীতির হিসেব নিকেশেও রাশিয়া একটি বড় ধাক্কা খেয়েছে। আজকের সর্বশেষ খবরটি এসেছে রাশিয়া থেকে, যেখানে একটি মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। যে কোনো বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা সবসময়ই অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনের কারণগুলো নিয়ে সবসময়ই ব্যাপক তদন্তের প্রয়োজন হয়। রাশিয়ার বিশাল এবং দুর্গম ভৌগোলিক অঞ্চলে যাতায়াত, পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য হেলিকপ্টারের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। বিশেষ করে সাইবেরিয়া বা উরাল পর্বতমালার মতো অঞ্চলে, যেখানে সড়কপথে যাতায়াত অত্যন্ত কঠিন, সেখানে MI-8 এর মতো হেলিকপ্টারগুলোই যোগাযোগের প্রধান মাধ্যম। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বৈরী আবহাওয়া, হঠাৎ সৃষ্ট কোনো যান্ত্রিক ত্রুটি অথবা রক্ষণাবেক্ষণজনিত কোনো সমস্যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই দুর্ঘটনার পেছনে অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা আলোচনা করছেন। পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার এভিয়েশন শিল্প বর্তমানে একটি বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিমান বা হেলিকপ্টারের আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম, নেভিগেশন সিস্টেম এবং জরুরি স্পেয়ার পার্টস আমদানিতে ব্যাপক বিধিনিষেধ থাকায় অভ্যন্তরীণ ফ্লাইটের নিয়মিত রক্ষণাবেক্ষণ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যদিও রাশিয়া নিজেদের প্রযুক্তিতে এই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এভিয়েশন খাতের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত সময়সাপেক্ষ এবং জটিল একটি প্রক্রিয়া। উদ্ধারকারী দল এবং জরুরি রেসপন্স টিম খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধারের পর এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। এভিয়েশন সেফটি বা আকাশপথে যাতায়াতের নিরাপত্তা সারা বিশ্বের জন্যই একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। একটি ছোট যান্ত্রিক ত্রুটি বা সামান্য অবহেলা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে মূল্যবান প্রাণ। তাই আন্তর্জাতিক মহলের মতে রাজনৈতিক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যাই থাকুক না কেন, সাধারণ মানুষের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে গ্লোবাল এভিয়েশন স্ট্যান্ডার্ড বা বৈশ্বিক বিমান চলাচলের নিয়মকানুনগুলো কঠোরভাবে মেনে চলার বিকল্প নেই।